আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণগত রসায়নের লেকচার 6 শুরু করব। আচ্ছা, লেকচার 6 আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ এবং হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই দুইটা জিনিস যেহেতু আমরা শিখব, এই দুটো জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং ডি ব্রগলি সমীকরণ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে এবং আমরা এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করি। হ্যাঁ, তো তোমরা যারা লাইভটা দেখছো তারা লাইভটা একটু কষ্ট করে গ্রুপে শেয়ার করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করিও, এবং আশা করি লাইটিং সমস্যা নাই এবং তোমাদের সাউন্ড একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। অনেকদিন পর আবার তোমাদের সামনে এবং তোমাদের সাথে ক্লাস নিতে আসলাম। তো দেখো, রসায়ন এতটা জটিল জিনিস না, এগুলো একদম সহজ কিছু ইকুয়েশন, কিছু প্রবলেম যদি আমরা ঠিকঠাক বুঝি তাহলে দেখবো যে আমরা খুব ভালোভাবে পারছি, ঠিক আছে? তো রসায়নের যে কোনো সমস্যায় তুমি আমাকে জানাতে পারো। তো আমি একটু গ্রুপে লাইভটা শেয়ার করে দিই, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, তো দেখো, আমিনা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কোথা থেকে আছো, কার কোন কলেজ এবং কে কত ব্যাচের, একটু যদি জানাই দিতা আমাদের সুবিধা হতো। আর দিন শেষে একটাই কথা, সেটা হচ্ছে তুমি যেখানে ক্লাস করছো না কেন, ক্লাস থেকে যতটুকু আউটপুট পাচ্ছ এতটুকুকে ভালো মতো বাসায় পড়াশোনা করে কাজে লাগাও। হ্যাঁ, 20-24 ঘন্টা ক্লাস করার দরকার নেই, খুব শর্ট 1 ঘন্টার ক্লাস করো এবং যতটুকু কনসেপ্ট শিখবা সেই কনসেপ্টটাকে কাজে লাগাও। তুমি অনেকক্ষণ ক্লাস করলে তুমি হয়তো বা অনেক কিছু ধরে রাখতে পারবে না মাথায়। তুমি ছোট ছোট করে শেখো, 10 মিনিট 20 মিনিট করে শেখো। দীর্ঘ সময়ে এসবের কোনো প্যানিক হওয়ার কিছু নেই। কে কোথায় কি নিয়ে মারামারি করলো, কে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট নিয়ে কিংবা ডিএমসি নিয়ে মারামারি করলো, তোমাকে ওর ভিতরে যাওয়ার দরকার নেই। তুমি বাহির থেকে দেখো এবং তাদের ভুলটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাও। মোটিভেশন আসলে দিয়ে লাভ নেই, তোমরা ওর মধ্যেই ঢুকে যাও। যাক, আমরা শুরু করছি ডি ব্রগলি সমীকরণ। হ্যাঁ, আমাদের আজকে পড়াশোনা হচ্ছে গুণগত রসায়ন লেকচার 6, ঠিক আছে? তো গুণগত রসায়ন লেকচার 6-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। সমীকরণটার নাম কি বলেন তো? ডি ব্রগলি সমীকরণ। আজকে আমাদের টপিক হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। তো এই ডি ব্রগলি সমীকরণ যেটা, সেটা বিজ্ঞানী লুই ডি ব্রগলি দেন হচ্ছে 1924 সালে, ঠিক আছে? এটি সম্পর্কে আমাদের বিস্তারিত পড়াশোনা হবে। তাহলে কি বললাম, ডি ব্রগলি সমীকরণ দেয়া হয় 1924 সালে। ডি ব্রগলি সমীকরণের ক্ষেত্রে এখান থেকে আমরা কি পাবো? হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারবো যে একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে, তখন বোর সাহেব আমাদেরকে একটা সূত্র দিয়েছিল, কৌণিক ভরবেগের সূত্র। সেই সূত্রে আমরা একটা সমীকরণ জানতাম, সেটা হচ্ছে mvr হচ্ছে nh/2π। তো এই সমীকরণটা কিভাবে এসেছে এ বিষয়ে বোর পরমাণু মডেলে সেরকম কোনো ব্যাখ্যা দেওয়া নেই, কিন্তু এই বোরের যে শিষ্য বা ছাত্র লুই ডি ব্রগলি, উনি এটা 1924 সালে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। সেই ব্যাখ্যায় লুই ডি ব্রগলি
তো বলেন যে ইলেকট্রনগুলোর বা শক্তি স্তর থেকে যখন আমাদের শক্তির শোষণ কিংবা বিকিরণ ঘটে, বা আমরা যদি মনে রাখি উচ্চ শক্তি স্তরের থেকে যদি নিম্ন শক্তি স্তরের দিকে আসে, সেক্ষেত্রে আমরা জানি যে শক্তির বিকিরণ ঘটে। এই শক্তির বিকিরণের যে জায়গাটা, সেই জায়গাতে আমাদের এগুলো আলোর প্যাকেট বা ফোটন বা এগুলোকে বলা হয় কোয়ান্টা। ঠিক আছে, এগুলো আসলে তরঙ্গ আকারে কিংবা কণা আকারে যেতে পারে, কিন্তু এগুলো একটা নির্দিষ্ট প্যাকেট বা কোয়ান্টা আকারে যায় বা একটা পার্টিকেল আকারে যায়, সেই বিষয়ে উনি এখানে ব্যাখ্যা দিয়েছেন। তো লুই ডি ব্রগলি মূলত যে দুটো জিনিস আবিষ্কার করেন, যে ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে, তখন এদের মধ্যে একটা নির্দিষ্ট সমীকরণকে কাজে লাগিয়ে ইলেকট্রনগুলো ঘোরার চেষ্টা করে। ঠিক আছে, তো ইলেকট্রনের এই যে ধর্মগুলো, তো আমরা কথা বলবো হচ্ছে ইলেকট্রন ঘোরার যে বিভিন্ন ধর্ম, তার মধ্যে থেকে তিনি একটা সমীকরণ প্রদান করেন। আমরা এই সমীকরণটা সম্পর্কে একটু আগে ধারণা নিই। হ্যাঁ, ই সমানুপাতিক, আচ্ছা এলইডি মানে ডি ব্রগলি যে সমীকরণটা, সেই সমীকরণটা আসছে মূলত দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের কি বলেন তো, কোয়ান্টাম তত্ত্ব। তাহলে কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন? ম্যাক্স প্লাঙ্ক। আর একটা হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে আপেক্ষিক তত্ত্ব বা ভর শক্তির যে জায়গাটা। হ্যাঁ, আপেক্ষিক তত্ত্ব দিয়েছেন হচ্ছে আইনস্টাইন। এই দুইটা তত্ত্বের উপর ভিত্তি করেই যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। তো এই ডি ব্রগলি সমীকরণের ক্ষেত্রে আপনি যদি একটু বোঝেন, তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর হচ্ছে কি বলেন তো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, বা এটাকে আমরা বলি যে ভর শক্তি সম্পর্ক। আমরা এখান থেকে এটাকে আমরা বললাম ভর শক্তি সম্পর্ক। তো এই ভর শক্তি সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আর এই কোয়ান্টাম থিওরি থেকে আমরা একটা সূত্র শিখছি। কোয়ান্টাম থিওরি থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ই সমানুপাতিক হচ্ছে নিউ। ঠিক আছে, তাহলে শক্তির শোষণ বা বিকিরণের জায়গা থেকে আমরা এটা শিখেছিলাম। তো আমরা যদি এখানে লিখি যে কোয়ান্টাম তত্ত্ব থেকে, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠলে এখানে প্লাঙ্কের ধ্রুবক বসে, সেটাকে আমরা বলি হচ্ছে এইচ, আর এই জায়গাতে আমরা বলবো হচ্ছে কি নিউ। তো এরপরে যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি ই সমান এইচ এর জায়গায় এইচ, এই যে নিউ বা তরঙ্গ যেটা আছে, তো এই জায়গাতে আমরা মনে রাখবো নিউ সমান সমান হচ্ছে আমাদের ল্যামডা, সরি সি ডিভাইডেড বাই হচ্ছে কি ল্যামডা। হ্যাঁ, তাহলে মনে রাখবো এটা। তো দেখেন এখানে আমরা নিউ এর জায়গায় বসাইতে পারি সি ডিভাইডেড বাই কি ল্যামডা, এই জায়গাটা আমরা লিখলাম। তো এখানে আমি যদি লাস্ট লাইন লিখতে যাই, তাহলে আমি এখানে লিখতে পারি যে এই সি ডিভাইডেড বাই কি ল্যামডা। এটা আমরা একটা পাইলাম, এটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে। এরপরে যদি আমি আইনস্টাইনের যে জায়গাটা, সেখান থেকে আসার চেষ্টা করি, সেখানে আমরা জানি যে ভর শক্তি সম্পর্ক থেকে আমরা একটা সূত্র জানি যে ই সমান সমান এম সি স্কোয়ার। তো এই দুই সমীকরণকে যদি আমরা একত্রে করে লিখি, তাহলে আমাদের এইখানে দেখেন যে ই এই যে এটা, অর্থাৎ বাম পার্ট সমান সমান যদি আমরা বাম পার্ট এবং ডান পার্ট সমান সমান যদি আমরা ডান পার্ট লিখি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি এম সি স্কোয়ার। এইবারে সি স্কোয়ার, এইবারে সি যদি কাটাকাটি হয়, তাহলে হচ্ছে এইচ ডিভাইডেড বাই কি বলেন তো ল্যামডা ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি এম সি। তো এইখানে দেখেন আমরা যে জিনিসটা পাচ্ছি, মানে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, আর এম এর মধ্যে হচ্ছে কণার ভর বা পার্টিকেল বা বস্তুর ভর, আর এইখানে যে সি আছে, সিটা হচ্ছে আমাদের আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে যদি আপনি এই জায়গাটাতে এইচ লিখলেন, ল্যামডার জায়গায় ল্যামডা, এখানে আমি এম এর জায়গায় লিখলাম এম, সি এর জায়গায় আমি এখানে বসাইলাম হচ্ছে কি ভি। এটা হচ্ছে আলোর বেগ, আর এটা হচ্ছে আমাদের কি পার্টিকেল বা বস্তুর বেগ। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন হচ্ছে ভর বেগ, এটা একটা কণা ধর্মের জন্য, আর এই জায়গাটা হচ্ছে আমাদের কি তরঙ্গ ধর্মের জন্য।
তো এই জায়গাতে আমরা যে জিনিসটা করতে পারি, দেখেন আমরা এখানে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম, ল্যামডার জন্য আমি বসালাম, ল্যামডার জায়গায় বসালাম তরঙ্গ ধর্ম, সমান সমান এটাকে আমরা বলতে পারি পার্টিকেল প্রপার্টিস, বা বলতে পারি আমরা হচ্ছে কণা ধর্ম। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারতেছেন যে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে সম্পর্কটা কি, এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি যে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম এটা আসলে একসাথে ঘটে না, হ্যাঁ, কিন্তু এই সমীকরণে দেখা হয়েছে যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম কি একসাথে সহাবস্থান করছে। আচ্ছা, তাহলে অন্তরা দাস, হ্যাঁ ভালো আছি আপু। তো এই জায়গাতে আমরা যেটা দেখ পাইলাম সেটা হচ্ছে দেখেন তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম, এই জিনিসটা বললাম, দেখেন এটা প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে তরঙ্গ ধর্ম, সেটা হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, আর কণা ধর্ম হচ্ছে কি বস্তুর ভর এবং কি বেগ। ঠিক আছে, এই যে জায়গাটা আমরা এটা কিন্তু করতে পারি। এরপরে যদি আপনি এই সমীকরণটার সাহায্যে আরেকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেন, যে আমরা mvr nh/2 পাই, এই জিনিসটা পাইছিলাম, এইটা আমরা একটু প্রমাণ করা শিখবো। ঠিক আছে, এটা আমরা একটু প্রমাণ করা শিখবো। এইখান থেকে আমরা একটা জিনিস কিন্তু পেয়ে গেছি, এটা আমরা একটু মাথায় রাখবো। সেটা কি মাথায় রাখবো যে এইচ, আচ্ছা আমি এক সাইডে লিখে রাখি, ডি ব্রগলি থেকে আমরা যেটা পাইলাম এইচ ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এমবি। এটাই হচ্ছে আমাদের কি ডি ব্রগলি সমীকরণ, এটাই হচ্ছে আমাদের ডি ব্রগলি সমীকরণ। হ্যাঁ, নেক্সট আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগের যেটা, সেটা আমরা ডি ব্রগলি দিয়ে পূরণ মানে ইয়ে করবো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেই জায়গাটার প্রমাণ আমরা একটু স্মুথ ওয়েতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গাটা আমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করি। দেখেন ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে জায়গাটা, সেটা আমরা জানি যে mvr ইজ ইকুয়াল টু জানি nh ডিভাইডেড বাই কি 2 পাই। এই প্রমাণটা বোর সাহেব ওইভাবে ব্যাখ্যা করে জাননি, বা প্রমাণটাকে বলে যাননি, যা একটা সমীকরণ উনি বলেছিলেন, বাট এই সমীকরণটার ব্যাখ্যা বোর পরমাণু মডেলে দেওয়া হয়। তো বোর পরমাণু মডেলে যেহেতু দেওয়া হয়নি, তো বোরের ছাত্র ডি ব্রগলি এই প্রমাণটা করেছিলেন। দেখেন আপনি এখান থেকে একটা জিনিস পাইলেন যে এটা হচ্ছে তরঙ্গ আকারে চলে ইলেকট্রন, অথবা কি কণা আকারে চলে। এইখান থেকে আমি আপনাকে একটা সহজ উদাহরণ বলি। ধরেন আপনি যদি একটা টিনের রুমে মনে করেন, ধরেন এটা একটা হচ্ছে, আমি অবশ্য আঁকাতে পারি না এরকম, আচ্ছা এটা হচ্ছে একটা টিন, হ্যাঁ, তো টিনের ঘরে যখন আপনি শুয়ে থাকবেন তখন দেখবেন যে এরকম একটা, মানে বিশেষ করে যদি আপনি রুমে শুয়ে থাকেন দেখবেন এরকম করে কিছু কণা এভাবে বের হয়ে যায়। ঠিক আছে, মানে একটা রোদের আভা যদি আপনার আসে, তখন দেখবেন এর মধ্যে অসংখ্য বালু কণা কি করছে, ছোটাছুটি করছে। তো এই বালু কণাগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি যে এটা কণা ধর্ম, এবং এগুলো যে ছোটাছুটি করে আসতেছে, এইভাবে কাপাকাপি করে আসতেছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ ধর্ম। তাহলে এই কণাগুলোকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো, কণা ধর্ম। আর যেগুলো কাপাকাপি করে আসতেছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, তরঙ্গ ধর্ম। ঠিক আছে, এটা আমরা ঘরের মধ্যে শুয়ে থাকলে বুঝতে পারবো, যদি কারো মানে ফুটা টিনের ঘর থাকে, এবং যদি আমরা মোটামুটি ভাবে একটু গরিব হই আর কি, হ্যাঁ গরিব হওয়া কিন্তু ভালো, আমরা কেমিস্ট্রিটা বুঝতে পারবো অন্তত পক্ষে, সেই ঘরে দেখবেন যে এরকম কিছু আমরা দেখতে পাই, তখন মনে হয় যে অসংখ্য ধূলিকণা মনে হয় আমার গায়ে বা চোখে নেমে আসতেছে। তো এই জায়গাটা আমরা এইভাবে বুঝতে পারি। তো দেখেন এইটা আমরা প্রমাণ করি, দেখেন একটা মানে ইলেকট্রন যখন ঘোরে তখন কি ঘটনা ঘটে, সেটা বৃত্তাকার কক্ষপথে যদি চিন্তা করেন আমরা, এভাবে বৃত্তাকার মনে করেন। ঠিক আছে, দেখেন এটা পারফেক্ট বৃত্ত হয়েছে। তো একটা ইলেকট্রন যখন আমাদের একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তখন এটি হচ্ছে আমাদের এভাবে বা কণার আকারে যখন ঘোরে, তখন একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে, এবং কিন্তু আসলে ইলেকট্রন কণা আকারে যায় এবং তরঙ্গ আকারে যায়। তাহলে ও তরঙ্গ আকারে কিন্তু বৃত্তাকার বা সোজা চলতে পারে না, কাপাকাপি করে যাবে। তো কাপাকাপি করে যদি যায়, ধরেন আমি এভাবে দেখাই, এটা দিয়ে হচ্ছে না, একটু ভালো মতো করে নেই, হ্যাঁ
ধরেন মনে করেন ইলেকট্রনের গতিপথ, এটা যদিও ভালো হয় নাই, তাও আমি বলি, ধরেন ইলেকট্রনগুলো এভাবে কাপাকাপি করে যাচ্ছে, তখন আপনি যদি একটু সামান্য এডিট করলে আর একটু ভালো হবে। আচ্ছা দেখেন, এটা যদি হয় মনে করেন এই যে ইলেকট্রনগুলো এই যে কাপাকাপি করে যাচ্ছে, তখন দেখবেন যে এইখানে ধরেন আমাদের একটা লুপ তৈরি হয়েছে, এই যে জায়গাটা, এই দুটো তরঙ্গের মধ্যে দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা। এই যে জায়গাটা থেকে এই জায়গার তরঙ্গটার দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা। আবার দেখেন এই জায়গা থেকে এই জায়গার তরঙ্গটার দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, ল্যামডা। আর এইখান থেকে এই তরঙ্গের দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, ল্যামডা। তো দেখেন ইলেকট্রন আসলে তরঙ্গ আকার চলছে, এই মুহূর্তে আমাদের ইলেকট্রন কি আকারে, তরঙ্গ আকারে চলছে। বাট এখানে দেখেন ইলেকট্রনের যে ব্যাসার্ধ একটা আছে, সেটা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি বলতো আর ব্যাসার্ধ। আমরা চিন্তা করলাম যদি বৃত্তাকার কক্ষপথ হয়, তাহলে বৃত্তের পরিধিকে আমরা কি বলি বলতো, 2πr। এভাবে তো জানি বৃত্তের পরিধি থেকে আমরা বললাম যে 2πr, আর প্রত্যেকটা দৈর্ঘ্যকে আমরা বলতেছি কি, ল্যামডা। তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এটা কি একটা নির্দিষ্ট ফেজে থাকবে না, এরা হচ্ছে অসংখ্য হতে পারে। এই যে তরঙ্গগুলো অসংখ্য হতে পারে, তাহলে আমরা বলবো এন সংখ্যক ল্যামডা। কি বলবো বলেন তো, এন সংখ্যক ল্যামডা। এবং যেহেতু বৃত্তাকার একটা ইলেকট্রনের ঘোরার কক্ষপথ আছে বা পথ বা শক্তি স্তর আছে, তো এটা বৃত্তাকার হলে তার পরিধি বরাবর ঘুরবে, যেহেতু এই জন্য আমরা এটাকে বলছি 2πr। তো এইখান থেকে যদি আমরা সমীকরণটা দাঁড় করানোর চেষ্টা করি, তাহলে আমরা এই সমীকরণটা এরকম পাবো। কিরকম পাবো দেখেন, এখানে আমরা সমীকরণটা পাবো হচ্ছে 2πr আমরা বলবো হচ্ছে ল্যামডা। কিন্তু এই ল্যামডাটা কি একটা না, ল্যামডাটা হচ্ছে সরল গুণিতক আকারে চলে, যেহেতু এই জন্য আমরা এখানে মনে রাখবো এন সংখ্যক ল্যামডা। এখন এন এর মান কত হতে পারে, এন এর মান হবে পূর্ণ সংখ্যা। তাহলে এন এর মান হতে পারে আমাদের ধরেন 1, হতে পারে 2, 3 ডট 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 মনে করেন কি এন। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এন সংখ্যক, এটার কোনো ফিক্সড ইয়ে নেই। তো এইখান থেকে যদি আপনি বোঝেন, তাহলে এখানে আমি যদি লিখি হচ্ছে 2πr, লিখলাম হচ্ছে কি বলুন তো, 2πr হচ্ছে n। তো এই ল্যামডার যে জায়গা, এই ল্যামডার জায়গাতে আমরা কি বসাইতে পারবো, আমরা যদি সরাসরি এখান থেকে ল্যামডাটা বের করে নিই আগে, তাহলে ল্যামডা আমরা বসাইতে পারি mv ডিভাইডেড বাই কি বলেন তো, h নাকি। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 2πr n, ল্যামডার জায়গায় আমি বসালাম হচ্ছে mv ডিভাইডেড বাই কি বলেন তো, h। পরের লাইনে যদি আমি লিখি, তাহলে এখানে দেখেন হচ্ছে এই জায়গা থেকে আমার কি ঠিক আছে কিনা আমি যদি একটু দেখি, 1 দ্বারা গুণ করলে হচ্ছে h হচ্ছে ল্যামডা mv। তাহলে ল্যামডা হচ্ছে h, আচ্ছা উল্টা হয়ে গেছে, h ডিভাইডেড বাই mv, অর্থাৎ ল্যামডা সমান সমান আমরা এটা পাচ্ছি। তাহলে আমি ল্যামডার জায়গায় এটা বসাইতে পারি, তাহলে ল্যামডার জায়গায় আমি এখানে যেটা বসাবো সেটা হচ্ছে দেখেন n, ল্যামডার জায়গায় বসাবো হচ্ছে h ডিভাইডেড বাই mv, তাই না। পরের লাইনে যদি আমি বসাই, পরের লাইনে আমাদের কি হবে, তাহলে পরের লাইনে দেখেন mv এবারে গুণ ভাগ আছে, এবার নিচে হবে গুণ। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 2π যেটা আছে থাক, আমি mv থেকে এবারে নিয়ে আসলাম mv, আর এই জায়গাতে আমাদের আছে কি বলতো আর, দেখেন mv এবারে ভাগ ছিল, এবারে নিয়ে এসেছি গুণ, 2π এবারে আমাদের গুণ ছিল, এবার যাই হবে ভাগ। তাহলে এবারে আমাদের আছে কি, আছে হচ্ছে nh, এবারে 2π, এবার নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, এবারে গুণ ছিল, এবারে ছিল ভাগ। তাহলে আমরা mv আর পাইলাম কি বলতো, nh বাই কি 2π। তো আশা করি এই জায়গাটা বুঝছেন। দেখেন তো এই সমীকরণ আর এই সমীকরণ এক কিনা, তাহলে এই সমীকরণটা কিভাবে পাওয়া গেছে, এই সমীকরণটা পাওয়া গেছে ইলেকট্রনের গতিপথ এবং হচ্ছে লুই ডি ব্রগলি সমীকরণ থেকে। ডি ব্রগলি সমীকরণ থেকে এই সমীকরণটা পাওয়া সম্ভব হয়েছে। হ্যাঁ, তো আশা করি আমাদের এই ডি ব্রগলি সমীকরণ সম্পর্কে আপনার ধারণা মোটামুটি হলেও ক্লিয়ার। আমি আশা করছি আপনি এই জিনিসটা পারবেন, এটা আপনি এখন থেকে বের করতে পারবেন, এবং অঙ্ক করার সময় আমরা এগুলো আরো স্মুথলি চড়ার মানে বলার চেষ্টা করবো। হ্যাঁ, এবং এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে
এই যে ডি ব্রগলি সমীকরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে এটা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম, আর এটা হচ্ছে কি কণা ধর্ম। তো এই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের উপর ভিত্তি করে বিজ্ঞানী হাইজেনবার্গ 1927 খ্রিস্টাব্দে বা 1927 সালে একটা নীতি দেন, সেটাকে বলা হয় হাইজেনবার্গ আনসার্টেনিটি রুল বা ল, ঠিক আছে, বা প্রিন্সিপাল, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো এই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা, সেটা যদি আমরা এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা যদি তুমি নর্মাল বোঝো, যদি তোমার রুমের মধ্যে একটা ফ্যান থাকে, সে তো ফ্যানটা যখন ঘুরবে তখন তুমি তার পাখাগুলো গণনা করতে পারবে না, বা ফ্যানের পাখাগুলোর অবস্থান ফিক্সড করতে পারবে না। বাট ফ্যানটা যখন মানে ঘুরবে তখন ভরবেগের পরিবর্তনটা তুমি বুঝতে পারলেও পাখার অবস্থান নির্ণয় করতে পারবে না। বাট যখন ফ্যান তুমি থামাই দিবা, পাখার অবস্থান নির্ণয় করতে পারলেও তুমি ভরবেগের অবস্থানটা কি করতে পারবে না, বের করতে পারবে না। অর্থাৎ একটা হলে আর একটা হওয়া সম্ভব নয়। অর্থাৎ একই সাথে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ যুগপৎ ভাবে নির্ণয় করা সম্ভব নয়, বা নির্দিষ্ট কোনো কক্ষপথের ব্যাসার্ধ, নির্দিষ্ট ব্যাসার্ধের কোনো কক্ষপথে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগের পরিবর্তন যুগপৎ ভাবে একই সাথে বা নির্ণয় করা সম্ভব না। ঠিক আছে, আমরা যদি এই জায়গাটা একটু বুঝি, তাহলে আমরা এই জায়গাটা একটু যদি বুঝি তাহলেই আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে ডি ব্রগলি থেকে আমরা এই দুটো জিনিস পারলাম। এই ডি ব্রগলি সম্পর্কে আপনি অনেক ভিডিও দেখবেন, অনেক কিছুই বুঝবেন, কিন্তু এই হাইজেনবার্গ সম্পর্কে আমি যতটুকু আপনাকে বলি ততটুকু একটু মাথায় রাখেন। আমরা এখন দেখব হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জায়গা থেকে কোনো ভেজাল লাগবেন না, এই জায়গায় ভেজাল লাগালেই আপনি শেষ। হাইজেনবার্গ হাইজেনবার্গের অনিশ্চয়তা, যার কোনো নিশ্চয়তা নাই, হ্যাঁ, অনিশ্চয়তা নীতি। এটা কত সালে দিয়েছিলেন হাইজেনবার্গ? 1927। ঠিক আছে, তাহলে আমরা এবার মাথায় রাখবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এইখানে হাইজেনবার্গ বলেছেন কোন বস্তুর ভর এবং তার অবস্থান যুগপৎ ভাবে নির্ণয় করা সম্ভব না। একদম সিম্পল কথা। ঠিক আছে, তুমি যদি সরাসরি বলো যে ধরো এটা হচ্ছে শাকিব খান, ঠিক আছে, এটা হচ্ছে বুবলি, এটা হচ্ছে আমাদের কি বলেন তো অপু বিশ্বাস। তাহলে এটা হচ্ছে বুবলি, এটা হচ্ছে কি অপু বিশ্বাস, এটা হচ্ছে কি বলেন তো সাকিব। তো চাইলেই সে একসাথে দুইটা সংসার করতে পারে না। সাকিব খান যদি বুবলির সাথে থাকে, ঠিক আছে, তাহলে অপু বিশ্বাসের সাথে থাকতে পারবে না। যদি সাকিব খান অপু বিশ্বাসের সাথে থাকে তাহলে বুবলির সাথে থাকতে পারবে না। এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কেন বললাম? কারণ হচ্ছে এদের মধ্যে যে পরিমাণ দ্বন্দ্ব, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এ যদি কোনো ক্রমে এর সাথে থাকে, এ সহ্য করতে পারবে না, আবার যদি এ এর সাথে থাকে তাহলে এ সহ্য করতে পারবে না। সেই ক্ষেত্রে দুইজনের সাথে একসাথে থাকা সম্ভব না। ঠিক আছে, থাকলে ইনি শেষ। তাহলে আমরা এখানে মাথায় রাখবো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে এটাই, যে একসাথে দুটি কাজ করা সম্ভব না, যে কোনো একটিকে বাছাই করে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে বললাম ডেল এক্স বা বস্তুর অবস্থানের পরিবর্তন বা বস্তুর অবস্থান সূচক, বস্তুর অবস্থান পরিমাপক ত্রুটি বা অবস্থান ত্রুটি। সরাসরি আমি ডেল এক্স মানে মনে রাখবো হলো অবস্থান ত্রুটি, এক্স দ্বারা আমি সরণ বুঝিয়েছি, অবস্থান ত্রুটি। আর হচ্ছে ডেল পি দ্বারা আমি মনে রাখবো হচ্ছে কি বলেন তো ভর বেগের ত্রুটি। গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল ইজ ডিভাইডেড বাই 4 পাই। ঠিক আছে, কখনো কখনো দেখবেন যে এরকম থাকবে 2 পাই। এইখানে এই কাটা চিহ্ন যদি থাকে আমাদের এরকম, তাহলে মনে রাখবেন এটা মানে হচ্ছে এই ডিভাইডেড বাই কি বলতো 2 পাই। অর্থাৎ এইটা আর এই যে জায়গাটা এর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এটা আমাদের জানার দরকার, আমরা এটা মাথায় রাখলেই ওকে।
তাহলে দেখেন বস্তুর অবস্থান যদি আমরা বের করতে যাই, বস্তুর ভরবেগের যদি আমরা বের করতে যাই একসাথে, সেটা সম্ভব না। সেটা কি সম্ভব না? এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ক্ষেত্রে আমি আপনাকে যদি বলি যে এখানে আমরা প্রথমত একটাকে তরঙ্গ আকারে চিন্তা করব, আর একটা কি বলেন তো কণা আকারে চিন্তা করব। একটাকে তরঙ্গ আর একটাকে আমরা চিন্তা করব কণা আকারে। তো এইখান থেকে যদি আপনি একটু বোঝেন তাহলে আপনার এই জায়গাটা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম যেটা আছে সেটা অবস্থানটাকে আমরা কণা আকারে চিন্তা করব। কি আকারে বলেন তো? কণা ধর্ম। আর এটাকে আমরা চিন্তা করব তরঙ্গ ধর্ম। তো দেখেন কণা ধর্মের মধ্যে যদি আমি বলি কণা ধর্ম দ্বারা কি কি ব্যাখ্যা করা যায়। কণা ধর্ম দ্বারা মোট দুইটা, একটা হচ্ছে ইলেকট্রিক ক্রিয়া বা তড়িৎ ক্রিয়া। কণা ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায় হচ্ছে ইলেকট্রিক ক্রিয়া, ইলেকট্রিক ক্রিয়া। একটু খেয়াল করেন, কণা ধর্ম দ্বারা মনে রাখবেন হচ্ছে ইলেকট্রিক ক্রিয়া, আর একটা মাথায় রাখবেন হচ্ছে কম্পটন ক্রিয়া। আর তরঙ্গ ধর্মের ক্ষেত্রে আমরা এগুলো ফিজিক্সে পড়বো অবশ্য, হ্যাঁ। তরঙ্গ ধর্ম এটা দ্বারা ব্যাখ্যা করা যায় মোট তিনটা। একটা হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষা, ইয়ং এর ডিচির পরীক্ষা, এগুলো আপনারা পড়ছেন, হ্যাঁ। ওই যে বিভিন্ন ধরনের নোট তৈরি হতো, এগুলো আমরা পড়তাম, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের অপবর্তন, আর একটা আমরা মনে রাখবো হচ্ছে সমবর্তন, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি বলি আপনাকে, তো এই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম একসাথে নির্ণয় করা কি সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ দেখেন ডেল এক্স ইন্টু ডেল পি, অর্থাৎ অবস্থানের ত্রুটি এর পরিবর্তন এবং ভরবেগের ত্রুটির যে পরিবর্তনটা আছে সেই পরিবর্তনটার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ একটা যদি বাড়ে আর একটা কি হবে, কমবে। ধরেন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডেল এক্স, এটা হচ্ছে আমার কি এই হাতটা ডেল পি, আমার ডান হাতটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে ডেল পি। দেখেন এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, ঠিক আছে? আবার এটা যদি বাড়ে তাহলে এটা কি হবে, কমে যাবে। অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, সেহেতু এদেরকে একসাথে কি করা যাবে না, নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে এই জন্য আমরা মাথায় রাখবো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে বস্তুর অবস্থানের ত্রুটি এবং ভরবেগের ত্রুটি একসাথে নির্ণয় করা সম্ভব না। এবং এই যে জায়গাটা আমাদের আছে, এই জায়গাটার ম্যাথ যদি আমরা করি তাহলে আমাদের পুরো টপিকস ইন ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। এখানে পেঁচানোর তেমন কোনো কিছু নাই। তবে তার মধ্যে আপনি মাথায় রাখবেন যে আলোর মোট দুইটা ধর্ম থাকে। এখান থেকে আমি আপনাকে বলেছি যতক্ষণে, আলোর কয়টা বলেন তো, দুইটা ধর্ম, একটা কণা ধর্ম আর একটা তরঙ্গ ধর্ম। কণা ধর্ম থেকে তিনটা জিনিস ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে আমাদের কি বলুন তো ইলেকট্রিক ক্রিয়া, কম্পটন ক্রিয়া, আর তরঙ্গ ধর্ম থেকে আরো তিনটা, ইয়ং এর ডিচির পরীক্ষা, অপবর্তন এবং কি সমবর্তন, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন একটু পড়াবেন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন নিয়ে যত সমস্যা না, এই হাইড্রোজেন বন্ধন নিয়ে তোমাদের যত সমস্যা আছে আমি একটা ভিডিও করে 2-1 দিনের মধ্যে ইউটিউবে আপলোড দিয়ে দেবো, তোমাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। তোমার নাম আমার মনে থাকলো। এই হাইড্রোজেন বন্ধন নিয়ে অত প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে তাহলে আমাদের এইটুকু যতটুকু পড়াইলাম আমি আজকে, এতটুকু যদি আপনি মাথায় রাখেন তাহলে আমরা আগামীকাল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ পড়াবো, এবং হচ্ছে নেক্সট ডে থেকে আমি দ্রাব্যতা পড়ানো শুরু করব। এবং আয়ন শনাক্তকরণ এবং দ্রাব্যতা নিয়ে যত ধরনের প্রবলেম আছে আমি সবগুলোই সলভ দেওয়ার চেষ্টা করব। তোমাদের এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা থাকে। দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণ প্রত্যেকটি স্টুডেন্টের একটা বিশাল বড় সমস্যা, এবং হচ্ছে টাইট্রেশন। এই 3 টপিক নিয়ে গুণগত রসায়নে মানে বহুত প্যানিক, এত প্যানিক খাওয়ার কিছু নাই, হ্যাঁ। তাহলে আমরা আজকে যে শিখলাম ডি ব্রগলি সমীকরণ, সেটা তুমি এক লাইনে মনে রাখো। এটা হাইজেনবার্গেরটা তো লেখাই আছে। তাহলে ডি ব্রগলি সমীকরণ আমরা কি লিখেছি বলেন তো, যে এইচ ডিভাইডেড বাই কি ল্যামডা ইজ ইকুয়াল টু এমভি, এটা আমরা শিখছি। আমরা এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা থেকে শিখলাম যে বস্তুর অবস্থানের পরিবর্তনের ত্রুটি এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের ত্রুটি কার এইচ ডিভাইডেড বাই 4 পাই এর সমান বা তার চেয়ে কি হবে, বড় হবে, ছোট হবে না, ঠিক আছে?
এবং এই জায়গাতে আমাদের একসাথে তরঙ্গ এবং কণা ধর্ম থাকে যেহেতু, তার মানে এদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক বলতো? যদি মনে রাখবেন কোনো কিছু গুণ আকারে থাকে তখন তাদের সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু মাথায় রাখলে আপনার অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল হ্যাঁ, গুণগত রসায়ন আমরা সম্পূর্ণটাই শেষ করব। যারা ক্লাসগুলো করছো না, ক্লাসগুলো করিও, নোটগুলো একটু কষ্ট করে গ্রুপটাতে সাবমিট দিও। যাদেরকে মডারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাজ হচ্ছে গ্রুপে নোট সাবমিট করা, পরীক্ষাগুলি নিয়মিত অংশগ্রহণ করা এবং ক্লাসগুলো নিয়মিত করা। আমরা তাদেরকে মডারেটর হিসেবে রাখবো যারা আসলে থাকতে চায়, এবং তাদের জন্য আমরা পরবর্তীতে ফ্রি একটা কোর্সের ব্যবস্থা করে দিব, মানে যতটুকু ডিসকাউন্ট দিয়ে তাকে করানো সম্ভব হয়। আমি এতটুকু বিশ্বাস করি, আমি যেভাবে রসায়ন পড়াই এখানে আমার অ্যাবিলিটি থেকে আমি ঠিকঠাক রাখার চেষ্টা করি। হ্যাঁ, কারো বিরুদ্ধে আমার বলাটা একদমই অপছন্দনীয়, তাও মানুষ হিসেবে কখনো কখনো ইচ্ছে হলেও বলি না। তবু একটা জিনিস বলি যে শিক্ষকদের মারামারি বা এরকম কিছু না। দেখেন আনাস ভাই আমার হচ্ছে বেশি নেই, একই সিনিয়র, সেই হিসেবে কিন্তু মনে হয় না। উনি হচ্ছেন 18 সেশনের, আমি 19 সেশনের। তো সেক্ষেত্রে আমি আপনাকে যে জিনিসটা বলি, কে কেমন পড়ায়, কে কেমন কি করে আমি জানি না, তবে আমি এই ক্লাসটা নেওয়ার আগে কিউএনএ পাবলিকেশনের কিছু বই দেখে আসছি। ঠিক আছে? এবং কিউএনএ পাবলিকেশনের বইগুলো আমার কাছে খুব বেটার মনে হয়েছে। বইগুলোতে ব্যাখ্যা যদিও দেওয়া নেই এমসিকিউ গুলার, আমি মূলত কিউএনএ পাবলিকেশনের প্র্যাকটিস শিটের কথা বলছি, এবং বায়োলজি নোটস দেখলাম আমি ওনাদের। সব মিলাই ওই ভাইয়ের পটেনশিয়ালিটি অনেক বেশি, উনি অনেক জায়গাতে চান্স পেয়েছে, উনি অনেক কিছু ক্যাচ করতে পারেন খুব দ্রুত, তার তুলনায় আমি খুবই নগণ্য আমি মনে করি। এবং উনি আসলে যে কথাগুলো বলেন তার মধ্যেই অনেক হার্শ রিয়েলিটি থাকে। এবং অনেকেরা এখন বাংলাদেশের এডটেকের ক্ষেত্রে যদি আমি বলি, এগুলো আসলে বিজনেস পারপাস তৈরি। হ্যাঁ, সেবা দেওয়ার জন্য যত কিছু বলি না কেন, কেউ সেবা দেওয়ার জন্য আসে না। আমি যে কাজটা করছি সেটা হয়তো আমি ভালো করাচ্ছি, তার বিনিময়ে কিছু নিচ্ছি, সেবার বিনিময়ে কি টাকা অর্জন, বা এটা একটি বিজনেস মডেল বলতে পারি। যেমন আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসের যে জিনিসটা, সেটা হচ্ছে উনি একজন সামাজিক ব্যবসায় বিশ্বাস করেন। হ্যাঁ, যে কারো উপকারের মাধ্যমে ব্যবসা করে নেওয়া। তবুও কিন্তু দিন শেষে অনেকে সুদখোর, ঘুষখোর ইত্যাদি ইত্যাদি কথাগুলো শুনতে হয়। তো ব্যাপার হচ্ছে, তবে হ্যাঁ, উনি একটু বেশি বলে ফেলেন, এটাও সত্য। উনি আসলে গালাগালি যেগুলো করেন, বড় ভাইয়ের শাসনাকারী করেন, সেটা তার ব্যক্তিগত অভিমত। অনেকেই বলেন যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এইসব ইত্যাদি ইত্যাদি। আমি এই কথাটাতে আসতাম না। কেন আসলাম? তুমি অনলাইনে আসছো, তুমি তোমার জায়গা থেকে শিখবা, তুমি দুইজনের মতো দ্বন্দ্ব লাগাবে না। এই দ্বন্দ্বগুলোর মূল পারপাস হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, এবং এরা মুরিদ হয়ে যায়। এই মুরিদ হওয়াটা খুবই খারাপ। আমার কাছে তুমি যতটুকু ভালো পাবা ঠিক ততটুকুই নিবা, যতটুকু আমার কাছে খারাপ পাবে এটাকে বর্জন করবা, একদম সরাসরি কথা। ঠিক আছে? ভালো হলে তুমি অর্জনে যাবা, খারাপ হলে তুমি বর্জনে যাবা। এই থিওরি বিশ্বাস করবা, অনলাইনে থাকবা, নিজের পড়াশোনাটাকে নিজের মতো করে করবা। তোমার পড়াশোনা কেউ করে দিবে না। হ্যাঁ, ওই ভাই তোমাকে ম্যাথ করাবে, তুমি ম্যাথ বুঝবা, ওইটা বাসায় প্র্যাকটিস করবা, এটাই তোমার কাজ। ওই ম্যাথ কত ভালোভাবে কতজন করাইছে এটা নিয়ে তোমার তো যাওয়ার দরকার নেই। ওই ম্যাথটা তুমি ভালোভাবে পারো কিনা সেটা তুমি চেষ্টা চালাবা, এবং যার কাছে তুমি ম্যাথটা ভালো বলো তুমি তার কাছে পড়বা। তুমি যদি মনে করো যে রসায়নটা আমার কাছে ভালো বোঝো, বা হাইজেনবার্গ না অনিশ্চয়তা আমি পড়াইছি, তুমি যদি আমার কাছে ভালোভাবে করলা, তুমি যদি এটা সৈকত আব্দুল্লাহ ভাই বা হাসান ইনাম ভাইয়ের কাছে বলবে, তুমি সেখানে করলা। তোমার যে জায়গাটাই টপিকটা ভালো লাগে সেটা তুমি করবা। ঠিক আছে? তুমি সর্বোচ্চ 2-3 জনের ভিডিও দেখতে পারো। হ্যাঁ, তুমি তো সবগুলো অনলাইনের ভিডিও দেখতে পারো না একদিন, এরকম সময়ও তোমার হাতে নেই। তুমি সর্বোচ্চ লিমিটের মধ্যে চেষ্টা করবা। যাক, আর বেশি কিছু না বলি। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।